আসসালামু আলাইকুম, শুভ সকাল, গুড মর্নিং, নমস্কার। সবকিছু মিলেই সব মানুষের জন্য আসলে আজকের আলোচনাটা বিশেষত আমাদের পশ্চিমবাংলায় বাংলা ভাষাভাষী মানুষের জন্য। তো এই আলোচনা করার আগে একটু কথা বলি। আসলে এই যে আমাদের বিজেপি সরকার, আমাদের ঠিক নয়, আপনাদের বিজেপি সরকার আসার পরেই এই যে ভারত যে একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ ছিল, কিন্তু তার একেবারে আমূল পরিবর্তন ঘটেছে। আপনি যদি দেখেন, আমরা 1960 দশকের পরের থেকে বাংলা সিনেমাগুলো দেখেন, তার মধ্যে কতটুকু ধর্ম আছে, কিন্তু আপনি যদি এখন এই জি বাংলার সিরিয়ালগুলো দেখেন, যে মানে টেকনিক্যালি কায়দা করে ঘুরায় ফিরায় তার মধ্যে ধর্ম টেনে আনা হয়, এবং যার মধ্যে অনেকগুলোই বাঙালি সংস্কৃতির মধ্যে নয়। যেমন ব্রজরং বলি, দ্বিতীয় বিবাহ, মানে আবার 20-25 বছর পরে আবার আমরা এগুলো কখনো আগেকার বাংলা সিনেমায় দেখিনি। একটা বাংলা সিনেমা তো মানুষের সামাজিক প্রেক্ষাপট থেকেই পরিচালক সেই গল্প বা কাহিনী তৈরি করেন বা ছবি করেন, তো ওখানে আসলে একটা দেশের সার্বিক চালচিত্র বোঝা যায়। আবার যদি আপনি দেখেন যে এই যে আমরা, আপনারা ক্রিকেটের কথায় পরে এসছি, আপনারা বলা শুরু করেছেন যে এই যে বাংলাদেশিরা কাঙ্গাল, মানে খেতে পায় না, আমরা ভিক্ষা দেই, এই নানা কথা আর কি। কিন্তু আপনাদের বোধহয় জানা নেই, এই যে বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে যারা বাংলাদেশকে সাহায্য করেছেন এ পর্যন্ত, মানে সারা বিশ্বের, ইউএনডিপি, আমেরিকা, ইউরোপ, জাপান, কোরিয়া, চায়না, তার মধ্যে ভারতের অবস্থান একদম সবচেয়ে নিচে। এক হলো যে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো ভালো মনোভাবও নেই, এবং স্পেশালি আমি বলবো আপনাদের দেওয়ার সামর্থ্যও নেই। আপনারা যেটা বলেন যে আমরা বৃহত্তর পৃথিবীর মানে পঞ্চম অর্থনীতির দেশ, হ্যাঁ এটা সত্য, ওই সব কিছু যোগ করে, যেহেতু আপনাদের জনসংখ্যা 140, কিন্তু আপনি যখনই দেখবেন যে পার ক্যাপিটা ইনকাম, আপনাদের পার ক্যাপিটা ইনকাম বাংলাদেশের চেয়েও কম। আমরা আপনাদের কাছে ডাক্তার দেখাতে যাই, এটাও সত্যি, কিন্তু যদি আপনি ওয়ার্ল্ড রেটিংয়ে স্বাস্থ্য দেখেন, যে সেখানে আপনাদের অবস্থা আমাদের চেয়ে খারাপ, মানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা। আবার এটাও সত্য যে আপনাদের প্রায় 11 থেকে 12 হাজার স্টুডেন্ট বাংলাদেশে ডাক্তারি পড়ে। তা পৃথিবীটা আসলে গ্লোবালাইজেশনের যুগ, যার কাছে যা আছে সে সেটা দিয়ে চালায়, আর যার কাছে যা নেই সে সেটা অন্য দেশ থেকে পারচেস করে। এটা ঠিক দান বলা ঠিক হবে না। যেমন ধরেন আমেরিকা আমাদের থেকে পোশাক কেনে, এবং দেখেন না ইদানিং ট্রাম্প সরকার কত রকম প্রস্তাব আমাদেরকে দিচ্ছে যে আপনারা তোলা কেনেন আমাদের থেকে, সেই পোশাক আমরা ট্যারিফ ফেরি দিয়ে আমাদের দেশে প্রবেশ অধিকার দিব। অর্থাৎ এটা হলো ইন্টারন্যাশনাল বিজনেস। এটা কারো দান, দয়া বা ভিক্ষা নয়। আমরা আপনাদের পশ্চিমবঙ্গের লোকজন অনেক শিক্ষিত, অনেক রুচিবোধ, কিন্তু অনেক ক্ষেত্রেই ওই যে লোকে বলে না যে বাঙালি ব্যবসা জানে না, এই কথাটা সম্ভবত মানে এই যে পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য একেবারে 100% প্রযোজ্য। পশ্চিমবঙ্গের লোক জানে না যে ইন্টারন্যাশনাল বিজনেসটা কি। ইন্টারন্যাশনাল বিজনেস আমরা আপনাদেরকে এলসি, লেটার অফ ক্রেডিটের মাধ্যমে পেঁয়াজ কিনি, আলু কিনি, আর চাল কিনি, আর ডাল কিনি, আর মেটেন কিনি, যাই কিনি, এটা করে আমরা ডলার পে করে আপনাদের থেকে নিয়ে আসি। এটা দান বা ভিক্ষা নয়, ঠিক আছে? আপনারা যেমন আমাদের থেকে পাট নিয়ে যান, দেখেন না আমরা এখন আমাদের পাট নিতে ফলে কি হয়েছে, আপনাদের অধিকাংশ পাট কারখানা বন্ধ হয়ে যাওয়ার পথে। তো সেটা কি ভালো হলো? ভালো তো হলো না। না আমাদের জন্য ভালো হলো, না আপনাদের জন্য ভালো হলো। এই যে আজে বাজে কথা আপনারা বলতে থাকেন, আপনাদেরকে ভিক্ষা দেওয়ার, মানে দান তো দূরের কথা, ভিক্ষা দেওয়ার সামর্থ্য আছে? আপনারা কখনো বাংলাদেশকে দিয়েছেন? এরকম একটা রেকর্ড দেখান। বরং বাংলাদেশে আপনাদের রেমিটেন্সের পঞ্চম রিসোর্স হলো বাংলাদেশ। বাংলাদেশের এই রিসোর্স দুরকম, মানে কতভাবে যে এই রিসোর্স কাজ করে, সত্যিকার অর্থে কেউ কৃষি কাজ করে। আমাদের যারা বাংলাদেশ হিন্দু ভাইয়েরা আছেন, তাদের অনেকের দ্বৈত নাগরিকত্ব আছে। তারা ভারতের, তাদের পরিবারের 7 জনের মধ্যে 3 জন ভারতে থাকে, 4 জন বাংলাদেশে থাকে। তারা সেখান থেকে রেমিটেন্স পাঠায়, অফিসিয়ালি, আনঅফিসিয়ালি। তো এগুলো তো আমরা জানি। আবার আপনাকে আরেকটা কথা বলি, যে এই যে
গণতান্ত্রিক চেহারা, এই যে আজকে যে আপনাদের এই গণতান্ত্রিক মুখোশ খুলে গেছে বিজেপি সরকারের সঙ্গে। হ্যাঁ, বাংলাদেশে 5ই আগস্টের পরে কিছু হিন্দু হয়তো অ্যাফেক্টেড হয়েছেন, কিন্তু সেটা আসলে সাধারণ হিন্দু নয়, আপনাদেরকে বুঝতে হবে। এটা হলো যারা আওয়ামী ফ্যাসিস্টের সাথে ছিল, সেটা খালি তো আপনাদের হিন্দু নয়, মুসলমানরাও আক্রান্ত হয়েছে, প্রচুর মুসলমানরাই বেশি, হিন্দু আর কয়েকজন দু একজন, মাঝে মাঝে দু একটা ঘটনা ঘটে যায়, সেটা আপনাদের দেশেও ঘটে। আপনাদের ওইদিকে পশ্চিমবাংলায়ও ওই যে মুর্শিদাবাদে কয়েকদিন কি হলো, ওই যে উত্তরপ্রদেশে তো মসজিদ টসজিদ ভাঙা, নানা রকম কায়দা, এগুলো তো মানে কি বলবো, এগুলো বলতেও আমাদের লজ্জা লাগে, বাট এগুলো ভারতে ঘটছে, দিস আর হ্যাপেনিং ইন ইয়োর কান্ট্রি। তা আপনারা নিজের দিকেও একটু খেয়াল রাখুন, আমরাও নিশ্চয়ই। এবং আপনাদের কাছে বলতেছি এই জন্য যে আসলে ওই বম্বে বা উত্তরপ্রদেশ বা হরিয়ানায় কি হলো এটা আমাদের খুব একটা এফেক্ট করে না, কিন্তু এটা তো ঐতিহাসিকভাবে সত্য যে আমরা পাশাপাশি রাষ্ট্র এবং যে দুই রাষ্ট্র, যে মানে রাষ্ট্র, আমরা রাষ্ট্র আর আপনারা একটা প্রদেশ, যার এদেশের অনেক মানুষই আপনাদের দেশে বাস করে। কিন্তু আপনারা একবার বলেন না যে 47-এ কিন্তু প্রচুর মুসলমানও এই পূর্ব পাকিস্তানে প্রবেশ করেছিল। 2-4 জনের নাম বললে আপনি বুঝবেন, যেমন আমাদের ইরশাদ সাহেবের বাড়ি ওপারে ছিল, আমাদের খালেদা জিয়া ওপারে বড় হয়েছে, এরকম আরো অসংখ্য নাম না জানা মানুষ যারা ওপার থেকে সেই দেশে বড় বড় পোস্টে, হ্যাঁ মুসলিম অবশ্যই, কিন্তু তারাও মাইগ্রেট করেছিল, শুধু আপনারা মাইগ্রেট করেছেন তা নয়। আর এখনো হ্যাঁ আপনি বলতে পারেন যে আমাদের দেশের হিন্দুরা, আমি জানি না তারা কি জন্য মাইগ্রেট করে না। আমি তো দেখেছি যে আমি যেখানে থাকি আমার বাসায় একদিন একটা ছেলে এসেছিল, একটা ছোট্ট দর্জির কাজ করে, তারও 2 কাঠা জমি আছে, সে আমার একটা জায়গা ভাড়া নেওয়ার জন্য চেষ্টা করছিল। তাই আমি বললাম যে বাবারে এটা তো ভাড়া দেওয়া যায় না, এটা আমার গেটের সামনে একদম। সে বললো যে তারও 2 কাঠা জমি ভারতে আছে, মানে পশ্চিমবঙ্গে আছে, কিন্তু টাকাটা সে এখানে ইনকাম করেছে। এই যে 2 কাঠা জমি সে দেশের টাকা পাচার করে কিনেছে, এটা অপরাধ, ঠিক আছে। এবং এই যে আমি একটু আগে বলছিলাম যে ইন্টারন্যাশনাল ব্যবসার কথা, এই ইন্টারন্যাশনাল ব্যবসা আর দান দক্ষিণা এক নয়। আপনারা পশ্চিমবঙ্গের মানুষ হ্যাঁ সাহিত্যে, শিল্পে, সংস্কৃতিতে অনেক অ্যাডভান্স বাংলাদেশের চেয়ে, কিন্তু ব্যবসা বাণিজ্যে আপনারা, আমি মনে করি না যে বাংলাদেশের কাছে আপনারা এসেছেন আজকের যুগে। তো আমরা এগুলি বলার আগে আসলে খেয়াল করি যে আপনার দান দক্ষিণা দেওয়ার মতো সামর্থ্য আছে কিনা। আর বাংলাদেশ কি খায় যে খেতে পায় না, সেটা আপনারা জিজ্ঞাসা করবেন আপনাদের যারা ব্লগার, আপনাদের ইউটিউবের ব্লগাররা প্রায়ই বাংলাদেশে আছে, এবং বাংলাদেশের অতিথিয়তা সারা বিশ্বের সমাদৃত। তা সে অতিথিয়তা সেই করতে পারে যার ভাড়ারে কিছু থাকে, যার ভাড়ারে কিছু নেই সে অতিথিয়তা করতে পারে না। এটা আপনি বোঝেন, আমিও বুঝি। আবার যে এক কাপ যে চা খাওয়াবেন, সেই টাকাও যার খালি মন থাকলেই হয় না, চা খাওয়ানোর পয়সাটাও তো পকেটে থাকতে হয়। তা বাংলাদেশিদের সেই চা খাওয়ার পয়সাটা আছে। আর আমরা যেটা ইম্পোর্ট করি, ইম্পোর্ট মানে ভিক্ষা নয়, ইম্পোর্ট মানে দান নয়, দ্যাট শুড বি আন্ডারস্ট্যান্ড। এবং আমি আশা করি আপনারা এটা বোঝেন। আননেসেসারি 2 দেশের সম্পর্ক খারাপ করার জন্য এদেশে বলেন এই যে আপনাদের। এবং আরও একটা ইম্পর্টেন্ট কথা যেটা পশ্চিমবঙ্গের লোক বোঝে কি বোঝে না আমি জানি না, সেটা হলো এই যে মোদী সরকার বাংলাদেশের উপর নানা রকম নিষেধাজ্ঞা জারি করেছে, এর যতটা না বাংলাদেশ, তার চেয়ে বেশি হলো মমতা ব্যানার্জিকে সাহায্য করার জন্যে। কারণ পশ্চিমবঙ্গে তো বিজেপির অবস্থান খারাপ, এই জন্যে যেহেতু পশ্চিমবঙ্গের অর্থনীতি, আমি বলবো যে পশ্চিমবঙ্গের জিডিপি অ্যাটলিস্ট 30% বাংলাদেশের উপর নির্ভরশীল। এবং এই যাতে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ঠিকমতো শাসন কার্য না চালাতে পারে বা তার জনপ্রিয়তা ধরে না রাখতে পারে, সেই জন্য মোদী সরকার ওখানে বসে বসে বাংলাদেশের উপর বিভিন্ন রকম শর্ত আরোপ করে যাতে পশ্চিমবঙ্গের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তা আপনারা হাউ চিৎকার করার আগে ওইটা ভাববেন যে যতটা না মোদী বাংলাদেশকে সাহায্য করতে চায়, তার চেয়ে বেশি সাহায্য করতে চায় আপনাদের পশ্চিমবঙ্গের মানুষকে, যেহেতু আপনারা বিজেপি খুব একটা করেন না। এটা একটা খুব ভালো খবর আমাদের জন্য। এই জন্য আমরা মনে করি যে আমরা পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সাথে হয়তো আমাদের সম্পর্ক ভালো নাই থাকতে পারে, নাও হতে পারে, কিন্তু যেহেতু আমরা এই আহ্বায়িকায় বা আবহাওয়ায় একসঙ্গে বড় হয়েছি বহু বছর, বাংলাদেশে বহু মানুষ পশ্চিমবঙ্গে আসে, পশ্চিমবঙ্গের বহু মানুষ বাংলাদেশে আছে,
তো এটা বুঝতে হবে যে এটা মোদী সাহেবের পলিসি শুধু বাংলাদেশকে সাহায্য করা না, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে সাহায্য করা। কারণ এই যে বাংলাদেশের এই যে ইম্পোর্ট এক্সপোর্ট যা হতো এটা তো পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েই যেত, শুল্ক এখানেই কালেকশন হতো। এই যে ট্রান্সপোর্ট কোম্পানি, তারপরে হোটেল ব্যবসা বাণিজ্য, কি পরিমাণ পর্যটক বাংলাদেশে যেত, এবং মেডিকেল ভিসা, তা সবগুলোই তো বাংলাদেশের মানুষ আস্তে আস্তে সেখান থেকে দূরে সরে আসার চেষ্টা করছে। সে ক্ষতিগ্রস্ত যদি হয় তা কে হবে? সে ক্ষতিগ্রস্ত বা ওয়েস্ট বেঙ্গলের মানুষই হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের ব্যবসায়ীরাই হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের ডাক্তারই হচ্ছে, এবং সেটা আপনাদের খবরই আসতেছে। আপনাদের কিছু ইউটিউবার আছে, তারাও বলছেন, এটা তো লুকিয়ে ছুপিয়ে রাখার মতো কিছু নয়। আরেকটা বলি, যেমন বাংলাদেশ সমরাস্ত্র কিনছে, আপনারা বলছেন যে বাংলাদেশ খেতেই পায় না, সমরাস্ত্র কিনছে কি হারে। এগুলো হাস্যকর কথা আমরা না বলি। আর সমরাস্ত্র কেনার অধিকার, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। আপনারা আপনাদের সমরাস্ত্রের ভিত্তি মজবুত করতে পারেন কার জন্য? পাকিস্তানের জন্য বা চায়নার জন্য। এবং এই যে জিওগ্রাফিক্যাল সেন্সে যদি আপনি জিওগ্রাফিক্যালি দেখেন, তাহলে বাংলাদেশের সাথে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা কার? আমরা কোনো যুদ্ধ প্রত্যাশা করি না, কিন্তু যদি কখনো ভবিষ্যতে কোনো এক সময় বাদে, তাহলে বাংলাদেশকে সারাউন্ডিং করে আছে হলো ভারত এবং বার্মা। মানে জিওগ্রাফিক্যালি ভাবে আমাদের প্রতিবেশী বা শত্রু দুটোই ভারত এবং মিয়ানমার। সেই জন্যে আমি বলবো যে এই আমরা যাই করি, মানে আমাদের তো স্বাধীন রাষ্ট্র হিসাবে সেই অস্ত্র কেনার অধিকার আছে। আর এটা আমরা কার কাছে স্বাধীন দেশ, আমরা কার কাছে শুনে কিনবো কি কিনবো না সেটা আপনাদের বিষয় নয়। আমরা আশা করি যে আপনারা এরকম মন্তব্য থেকে দূরে রাখেন। আর আমি আরেকটা কথা বলেছিলাম যে বাংলাদেশের কিচ্ছু আসে যায় না ভারতের সাথে সম্পর্ক বন্ধ করলে, কারণ আমরা ভারত থেকে আমাদেরকে কোনো অনুদান দেয় না। আর ভারত যেটুকু অনুদান কিছু দিয়েছিল, ওই যে রাস্তাঘাট, পোর্ট মোট, সেগুলো দেখবেন যে আমরা 36 লক্ষ টাকা আপনাদের থেকে ট্যারিফ আদায় করেছি, তার বিনিময়ে আমরা 7,000 কোটি টাকা শুধু ইনভেস্ট করেছি। এটা হাসিনা সরকার করেছে। এটা কোনো হাসিনা সরকার ছাড়া কোনো পাগল সরকারও করতো না, যদি সত্যিকারের দেশপ্রেম তার থাকতো। আর একটু আগে বলেছিলাম যে এই যে আপনাদের পশ্চিমবঙ্গের অর্থনীতি বা পশ্চিমবঙ্গের জিডিপি 30% বাংলাদেশের উপরে নির্ভরশীল, এই কথাটা বলে আসলে শেষ করছি। বাংলাদেশের বহু, একেবারে প্রথম থেকে বলি, বাংলাদেশের বহু মানুষ আছেন যে যাদের পরিবারের কিছু মানুষ এপারে থাকেন, কিছু মানুষ ওপারে থাকেন, এবং তারা এই দেশে চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে তারা এই টাকা রেমিটেন্স করেন। এবং আপনাকে আরেকটা কথা বলি, ঢাকা শহর নয়, উপজেলা লেভেলে বাংলাদেশের বহু হিন্দু পরিবার মিলেমিশে তারা ব্যবসা বাণিজ্য করেন, এবং তাদের ব্যবসা বাণিজ্যের অবস্থান অনেকটাই ভালো, ঠিক আছে। এবং তারাও কিন্তু এদেশে থাকলেও ওদেশে সম্পদ কেনেন। এবং আমি বলছিলাম যে আরেকটা ব্যাপার, যারা চাকরি বাকরি করে তারা রিটায়ার করার সময় কি করে? তারা রিটায়ার করার সময় সব টাকা পয়সা তুলে নিয়ে তলবিতল্প সহ ভারতে চলে যায়। এগুলো খুবই দুঃখজনক। আমরা আমাদের দেশে যারা ভারত মানে হিন্দু সম্প্রদায়, সনাতনী, এগুলো আমরা আসলে তাদের থেকে প্রত্যাশা করি না। আর এখানে মানে এই যে আপনারা বলেন যে হিন্দুর অত্যাচারিত হচ্ছে, এই কথাগুলো না বলা একটু বন্ধ করেন। দুটো একটা কেস আপনাদের ওখানে অনেক ঘটে, আমাদের এখানেও দুটো একটা কেস করতে পারে, কিন্তু এগুলো রাষ্ট্রীয়ভাবে কিছু নয়। আপনাদের ওখানে যেন বিজেপি রাষ্ট্রীয়ভাবে ইসলাম মুসলমানকে দমন করছে, বাংলাদেশে এরকম কোনো চিত্র নেই। এগুলো হয়তো হঠাৎ কোনো একটা ঘটনা ঘটে যাওয়ায়, যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাজবাড়িতে, এগুলো একটা সাধারণ মানুষের অবস্থা, ঠিক আছে। তারপর যেমন ধরেন এই যে সহায় সম্পদ বেশি যখন একবারে মাইগ্রেট করে যায়, তা সেটাও তো বেঁচে কিনে নিয়ে তারা চলে যায়। তো এইভাবে অনবরত বাংলাদেশ থেকে এগুলো ঘটতেছে। এবং অনেকে দেখবেন যে ওয়েস্ট বেঙ্গল থেকে এসে, বললাম না যে তাদের ওখানেও আছে, এখানেও আছে, 2 ভাই এখানে, 3 ভাই ওখানে, তারা ওই বাংলাদেশি, তাদের 2 রকম নাগরিকত্ব আছে, তারা এখানে চাকরি বাকরি করে টাকাটা ওখানেই পাঠায়। ব্যবসা বাণিজ্য কথা আমি বাদই দিলাম। এইভাবে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এবং আমি ওই দিনে নিজে দেখলাম যে একটা এলাকায় একজন ভদ্রলোক, একজন লয়ার বলছেন, যেখানে জমি জমার দাম বেড়েছে আপনাদের ভারতে শুধুমাত্র বাংলাদেশ থেকে আসা লোকের জন্য। হ্যাঁ, আপনাদের তো আসলে কেনার সামর্থ্য অনেক কম, কিন্তু বাংলাদেশি হিন্দুদের, মুসলমানদের মতোই বা অনেক ক্ষেত্রে আরো বেশি, তাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। অনেক জায়গায় হিন্দুদের অনেক ভালো ব্যবসা বাণিজ্য, বড় ব্যবসা বাণিজ্য তারা করে। কিন্তু তাদের একটা, আমি বলবো এটা তাদের ভুল সিদ্ধান্ত, তারা যেন এই ধরনের কাজ থেকে না করেন।
কেন তাই? আপনি সারা জীবন 60 বছর পর্যন্ত এদেশে নিরাপদে চাকরি করতে পারলেন, কিন্তু রিটায়ার্ড করে তল্পিতল্পে চলে যেতে হবে কেন? এই 10 বা কত বাঁচবেন 10 বা 15 বছরের জন্য? এই 10 বা 15 বছরকে এখানে বাঁচা যেত না? এখানেই বাঁচা যেত শান্তি বা সৌহার্দ্যের মাধ্যমে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝেছেন আপনাদের কেন্দ্রীয় সরকারের মতিগতি এবং আপনাদের বলা কথার। আর ক্রিকেটের ব্যাপারটা আমি আসলে বলতে চাই না, এটাও রাজনৈতিক ইস্যু। আর ওই যে আপনাদের যারা করিয়েছেন যে ভারতে মানে কলকাতায় নিরাপত্তার অভাব, এটা আসলে কলকাতায় আমরা নিরাপত্তার অভাব এতটা মনে করি না। বাংলাদেশের মানুষ কলকাতায় যাবে, সেখানে নিরাপত্তার অভাব, এটা আসলে আপনাদের সরকার চাপিয়ে দিয়ে নিজেরাই গলায় ফাঁস নিয়ে সারা বিশ্বের কাছে প্রমাণ করেছে যে ভারতে নিরাপত্তার অভাব। তো আশা করি রাখি, আবার দেখা হবে অন্য কোনো দিনে, অন্য কোনো সময়ে। সবার উপরে দেশ। আল্লাহ হাফেজ।